দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফাঁসির মঞ্চে চড়ার খুবই শখ এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্বে অন্তত সেই ফাঁসির মঞ্চ তৈরির কাজটা প্রাথমিকভাবে শেষ। শুধুমাত্রই সেই ফাঁসির মঞ্চে দোষী প্রমাণিত হওয়ার পর আসামিকে হাজির করার পালা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া এত কেউ ফাঁসি লাভার যে কিছু বললেই আমাকে জেলে ভরো বা আমাকে শাস্তি দাও এরকম কিছু নয়। যতবার মুখ খুলেছেন কোনো দুর্নীতির বিষয় নিয়ে বারবার তিনি দাবি করেছেন যে আমাকে ফাঁসির মধ্যে ফাঁসি কাটে চড়িয়ে দাও। অনেকেই বুঝেছিলেন বা বোঝার চেষ্টা করেছিলেন তার মানে ডেফিনেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। তা না হলে কেউ বলতে পারেন 10 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসি কাটে চড়ে যাব। কেউ আবার বুঝতেন তার মানে এত বড় নিশ্চিতভাবে তিনি দুর্নীতিবাজ যে মানুষকে সম্পূর্ণ ঘুলিয়ে দেওয়ার জন্যই তিনি সর্বোচ্চ শাস্তির বারবার দাবি করতেন। সে যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে বিপাকে, তার কারণ প্রত্যেক দিন অন্তত নতুন করে 2টো কেসে মিনিমাম অ্যাভারেজে তাকে ট্যাগ করা হচ্ছে। আজকে থেকেই তার বিভিন্ন জায়গায় হাজিরা দেওয়ার পালা, এমনকি বাইরের রাজ্যেও, সেটা আপনারা জানেন। কিন্তু সব থেকে প্রাণ ভ্রমরা বা তার প্রাণটি যে মানে ভ্রমরের মধ্যে জীবনের মধ্যে বন্দী রয়েছে সেটা হচ্ছে তার বাল্যকালের বন্ধু সুমিত রায়। আমি আপনাদের সামনে শোনাবো আজকের এই পর্বে কে এই সুমিত রায়, হঠাৎ করে এই শুভেন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতটা কেন ক্লোজ বৃত্তে চলে এলো, কেন এতটা তাকে মানে রিলাই করতে শুরু করলেন, এবং এই সুমিত রায় আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি কি জানেন, এই পুরোটা আজকে আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। শুনলে ভালোই লাগবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি বরঞ্চ প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটা অল্প কিছুটা শুনিয়ে নিই, যেখানে অন্তত তিনি খান 500 বার বলেছেন যে আমাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দাও প্রমাণ পেলে। আমি সেই একটা অংশ শুনিয়ে শোনাচ্ছি এবারে। আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি মৃত্যুবরণ করবো। আমি মৃত্যুবরণ করবো ফাঁসির মঞ্চে গিয়ে গলায় দড়ি দিয়ে আগামী দিন দৃষ্টান্ত স্থাপন করে ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি মৃত্যুবরণ করবো না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করবো। আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি জনসমক্ষে আনুন, আর একটা ফাঁসির মঞ্চ তৈরি করুন, আর একদিকে ফাঁসির মঞ্চ সিজিও কমপ্লেক্সে করুন। আমি জানি যে প্রকাশ্যে বলছে যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে জনসমক্ষে আনো আর আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলো। কারণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে কিছু হয়েছে, আমাকে সোজাসুজি ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি মৃত্যুবরণ করবো, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। শুনেছেন, এরকম প্রচুর তার বক্তব্য রয়েছে। আমি একটা পার্ট শোনালাম, কিন্তু অ্যাকচুয়ালি এর ধরনের তার প্রচুর বক্তব্য রয়েছে। এইখানে আমি আপনাদের সামনে কিছু তথ্য দিয়ে রাখি। সুমিত রায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেটা জানা যায়, তিনি নবনালন্দা স্কুলে ছোটবেলায় পড়াশোনা করতেন। সুমিত রায় ছিলেন তার বন্ধু স্কুল জীবন থেকে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে যান এবং তার সেই ফেক MBA ডিগ্রি ফিগ্রি এসব নিয়ে আমরা সবাই জানি। দিল্লি চলে যাওয়ার পর সুমিতের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি যোগাযোগ ছিল বন্ধু হিসাবেই। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান কবে মনে রাখতে পারবেন? লড়াই ফড়াই যখন হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন জমি তৈরি করে ফেললেন, যখন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে নিলেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসলেন একেবারে সেফ গ্রাউন্ড। তখন হেলিকপ্টার ল্যান্ড করলো এবং তখন তার পথের কাঁটা ছিল আজকের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে সরিয়ে যুব প্রেসিডেন্ট ছিল শুভেন্দু অধিকারী, নতুন একটা পদ তৈরি করে দেওয়া হলো যুবা। সেই যুবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়ে নিলেন এবং তারপর থেকেই তার রাজনীতি অগ্রগতি হতে থাকলো। তখন সুমিতের সঙ্গে তার দূরত্ব অতটাও ক্লোজ ছিল না, তার কারণ সেই সময় অভিষেকের কাছাকাছি চলে আসে বিনয় মিশ্র। যদিও বিনয় মিশ্র প্রথম দিন থেকে কয়লা ঘটিত কেসে তার ধরা পড়ার পর, বাকিটা আপনারা জানেন, সমন টমন পাওয়ার পর ইডি সিবিআই ডাকাডাকির পরেই একেবারেই দেশ ছেড়ে পালিয়ে ভানুয়াতুতে আশ্রয় নেয়। এরপরেই 2021 সালের নির্বাচনের গোড়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবারও যোগাযোগ বাড়তে থাকে তার বাল্যবন্ধু সুমিত রায়ের। এবং সুমিত রায়কেই আলটিমেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সময় পর, বিশেষ করে 2021 সালের নির্বাচনের আগে থেকে, নিজের ডান হাতকে যতটা না বিশ্বাস করতেন, তার থেকে সুমিত রায়কে বেশি বিশ্বাস করতেন বললে কান পাতলে শোনা যায়। এমনকি কে কোন বিধানসভা থেকে কে দাঁড়াবে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার স্বর হয়ে সুমিত রায় সেই নির্দেশ নাকি পেছন থেকে দিতেন। এতটাই প্রভাবশালী ছিলেন সেই সুমিত রায়। এই সুমিত রায়ের মাধ্যমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় দুর্নীতির কার্যকলাপও নাকি সেটা তার দিক দিয়ে ম্যানেজড হতো বলেও এটাও নাকি একটা মারাত্মক অভিযোগ পুলিশের তরফ থেকেও। এবং সেই কারণ নিয়েই পুলিশ ওই রাত্রির বেলায় আপনারা জানেন টাওয়ার লোকেশন পায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং সেখানে রাত 1টার সময় টাওয়ার লোকেশনে ট্রেস হয় সুমিত রায়ের, অর্থাৎ ফোন সবসময় অন করে রাখেন না। তার মানে যেদিন পুলিশ অর্থাৎ 13 তারিখে পুলিশ 12 তারিখে পুলিশ রাতে তার বাড়িতে যায় এবং সেখানে টাওয়ার লোকেশনটা কিছুক্ষণের জন্য অন পেয়েই পুলিশ তাড়াতাড়ি সেখানে পৌঁছে গিয়েছিল রাত 2টোর মধ্যে। তারপরে কিছুক্ষণের পরে টাওয়ার লোকেশন অফ হয়ে মানে পাওয়া যায় না, তার মানে মোবাইলটা তিনি সুইচ অফ করে দিয়েছিলেন এবং কোনো এক অজানা রাস্তা থেকে পালিয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে বাড়ি থেকে বেরোনোর অনেক রাস্তা রয়েছে। আমি এখানে বাকি গল্পটা আপনাদের সামনে শোনাবো, তার আগে এবার যেটা শোনাবো, সুমিত রায়ের শ্বশুর বাড়ি হচ্ছে শ্রীরামপুরে। পুলিশ তদন্ত করতে করতে, সবংয়ের পুলিশ তদন্ত করতে করতে তার শ্বশুর বাড়িতেও পৌঁছে যান এবং তার শাশুড়ি মা এতটাই রেগে গিয়েছেন এই আমার আপনার বা সাংবাদিকদের ওপর বা গোটা পশ্চিমবঙ্গবাসীর ওপর অত্যন্ত ক্রুদ্ধ, কেন এই ধরনের ব্যবহার করা হচ্ছে। এবং তিনি হুঁশিয়ারি এবং হুমকির সঙ্গে বলেন আরো 10-15টা বছর অপেক্ষা করে যাও, তোমাদের সঙ্গেও এই একই হাল হবে। অর্থাৎ 15টা বছরের রাজত্ব করে করে এতটাই তৃপ্ত হয়ে গিয়েছিলেন যে এই দুর্নীতিগুলোকে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন বাড়ির লোকজনরাও বোধহয়। সেই কারণে প্রেসের সামনে মুখ খুলে এখনো পর্যন্ত আবারও 15 বছর পর তৃণমূল ফিরে আসবে এবং আবারও যে অভিষেক এবং সুমিত রাজ চলবে এমনটাই মনে করছেন তার শাশুড়ি পর্যন্ত। শোনাবো এই জায়গায় বক্তব্য, তার শাশুড়ির বক্তব্যটা শুনুন। 3 দিন ধরে সে ঘুরছে অভিষেকের পেছনে, পুলিশ তাকে জানে না, জানতে পারছে না। কি বলবেন, ওর তো শ্বশুর বাড়ির আপনাদের কিচ্ছু বলার নেই, কি হচ্ছে সারা দুনিয়া দেখছে, বলার কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। এখন কোথায় রয়েছে জানেন সুমিত? না ওসব আমি পলিটিক্যাল ব্যাপারে নাক গলাই না, তাদের প্রত্যেকে প্রাইভেসি আছে, প্রত্যেকে তাদের স্বাধীনতা আছে, এখানে আপনার বাড়িতে আসে? স্বাধীনতা আছে। আসবে তো, শ্বশুর বাড়ি আসবে না? লাস্ট কবে এসেছিল? লাস্ট অনেক দিনে, ওর বাবা মারা যাওয়ার পর এসেছিল। আচ্ছা, আর এরপর আর কথা হয়েছে ফোনে, মানে আজকালের মধ্যে? না হ্যাঁ আজকালের মধ্যে কথা, কালকে কথা হবে না কেন? কি আজকে কথা হয়নি। কি বলছে? এবং পুলিশের যে এই ওকে পুলিশে হায়রানি কাকে না করছে, এটা কি চলছে? এটা কোনো রাজত্ব চলছে? এটা চলছে, এটা কি কি চলছে? এটা কি ফিরে পেতে চান আপনারা? আজ থেকে 10 বছর বাদে, 15 বছর বাদে এটা ফিরে পেতে চান? সংযত হতে বলুন। আপনারা সব জানেন, আপনাদের কোনো দায়িত্ব নেই। আজকে সাংবাদিক সেজে কি করতে এসেছেন? আমরা সাংবাদিক সাজিনি, সাংবাদিক সেজে কি করছেন? নো সাংবাদিকতা, একে সাংবাদিকতা বলে না, লজ্জা পান। দেশের সর্বনাশ করছেন। আপনার নাম দিদি? আমার নাম যাই হোক। শুনলেন? দেখুন, ওনার ইচ্ছা পূরণ হবে বলে আমার মনে হয় না। তৃণমূল কংগ্রেস 15 বছর কেন, 15 লক্ষ বছর পরেও আর এ ভূভারতের এ ইউনিভার্সের মুখ আর তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেখতে পারবে না। এখন এই যখন একটা বিষয় চলছে, যখন সুমিত রায় এতটা প্রভাবশালী, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই বস বলে ডাকতেন, কেউ টেক্সট করলে, কেউ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই বস বলতেন, বস। আর ওই কুণাল ঘোষের মতো রাজনৈতিক নেতারা সেনাপতি বলতেন এবং সুমিত রায়কে ক্যাপ্টেন বলা হতো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারেই পাশের জায়গাটা ছিল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতটা ঘনিষ্ঠ ছিল সুমিত রায় বিনয় মিশ্র চলে যাওয়ার পর। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে, সে বিধায়ক হোক আর এমপি হোক, আগে সুমিত রায়ের সঙ্গে কথা বলে দরকার বুঝিয়ে যদি প্রয়োজন বোধ করতেন তাহলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হতো। এই রকম সুমিত রায়, এবং সংগঠন বলতেও সুমিত রায়কেই বোঝানো হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের স্ট্রাকচার, কোথায় কি হবে, কোথায় কি চেঞ্জ হবে, এই পুরো বিষয়টি সুমিত রায়ের ওপর ছেড়ে দিয়েছিলেন। পুলিশের অভিযোগ দুর্নীতির ভাগ বাটোয়ারা, কিভাবে দুর্নীতি কোথা থেকে তোলা হবে, কোথা থেকে টাকা আনা হবে, সেই সমস্ত বিষয়টি নাকি একা হাতে, বিশ্বস্ত হাতে হ্যান্ডেল করতেন সুমিত রায়। আর দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চোখে ছিল এই সুমিত রায়।
তাহলে কবে থেকে ট্রিগার হলো? আপনারা জানেন যে সুজয় হাজরা বলে যে মেদিনীপুরের একজন তৃণমূলের এক্স এমএলএ ছিল, তাকে পুলিশ ধরেছিল এবং তাকে পুলিশ ধরার পর তার কাছ থেকে জানতে পেরেছিল যে বেশ কিছু এক্সটর্শন হয়েছে ওই মেদিনীপুরের ওই চত্বরে, এবং সেগুলো 2-3 হাত ঘুরে সবগুলোই নাকি সুমিত রায়ের কাছে গেছে, এরকম ভাবে প্রমাণ নাকি প্রাথমিক প্রমাণ আছে। তারপরেই 12 তারিখ রাত্রির বেলা, অর্থাৎ 13 তারিখে সবংয়ের পুলিশ, কালীঘাটের পুলিশ এবং লালবাজারের পুলিশ একত্রিতভাবে তার বাড়িতে চলে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার রিকোয়েস্ট কর, নিরাপত্তা রক্ষীদের বারবার রিকোয়েস্ট করার পরও যখন সেটা না খুলে দরজা, গ্যাস কাটার দিয়ে তালা ভেঙে ঢুকতে হয়। সেই তালা দিয়ে ভেঙে ঢোকার পর দেখা যায় সুমিত রায়ের আর মোবাইলে ট্রেস পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মোবাইলটি সুইচ অফ করে সেখান থেকে চম্পট। তারপরে সকাল 6টার সময় যখন জোর করে সার্চ করে বিল্ডিংয়ের মধ্যে গিয়ে পুলিশ, তখন সুমিত রায়ের আর ট্রেস পাওয়া যায়নি। অত্যন্ত ভুল কাজ করেছিল পুলিশ, এত বড় একটা জায়গা হাতছাড়া করেছিল। আমি আপনাদের সামনে গতকালের রাত্রিরে পর্বে বলেছি, এত কাছের নাগালে পেয়ে, দেখুন সুমিত রায়কে অন্যভাবে তলব করা, হাজিরা দেওয়া একটা অন্য বিষয়, আর হাতে কলমে কাগজ সমেত সুমিত রায়কে ধরা এটা একটা অন্য বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো চতুর রাজনৈতিক নেতাদের, দুর্নীতিপরায়ণ রাজনৈতিক নেতারা এমনি তো আর বুক ঠোকে বলেননি যে আমরা 10 পয়সার দুর্নীতি করেননি। 10 পয়সা দুর্নীতি করার যাতে কোনো প্রমাণ না থাকে, তার নিশ্চিতভাবে যদি করেও থাকে তাহলে সেই চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবেন না, যে সামনেই আসলেই প্রমাণ পেয়ে যাবে এরকম ব্যাপারটা রাখবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কাঁচা খেলোয়াড় নয়, যদি তিনি দুর্নীতি করে থাকেন, যদি ধরে নেওয়া যায়। এবং সেই কারণেই পুলিশের গতদিনের এই ব্যর্থতা, এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গবাসীকে জাস্টিস দেওয়ার থেকে আরেকটু দূরে চলে গেল। এমনিতে আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ধরছে না, দেখুন ধরে নিতেই পারে। আপনি পুলিশকে যদি বলেন কালকেই ধরে নিতে পারে, যদিও এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের 3 সপ্তাহ কৌশিক চন্দ্র বিচারপতির, মাননীয় বিচারপতির রায় রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সহযোগিতা করে সইকাণ্ডে তাহলে 3 সপ্তাহ তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু জানি না এটা অন্য মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা। তবে আপনারা যেটা দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট গ্রেপ্তার করতে, পুলিশের কাছে সলিড এভিডেন্স না থাকলে একজন সিটিং এমপিকে গ্রেপ্তার করে রেখে দেওয়া এ সহজ ব্যাপার নয়। গ্রেপ্তার করবেন, 3 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে ছাড়া পেয়ে যাবেন, তাতে পুলিশের মুখটা আরো পুড়বে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমনভাবে ধরার চেষ্টা করা হচ্ছে যেখানে ধরলে তিনি আর বেরোতে না পারেন। এবার এই কাজটা করতে গিয়ে সব থেকে ভালো সুযোগটা হাতে নাতে চলে এসেছিল যখন রাত্রির 1টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি যে পুলিশ এইভাবে হন্যে হয়ে ওত পেতে রয়েছে সুমিত রায়কে ধরার জন্য হাতে নাতে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছিল পুলিশের কাছে, সব থেকে বড় অপরচুনিটি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায়কে একই ক্লোজ প্রক্সিমিটির মধ্যে একই জায়গায় দুজনকে পেয়ে গিয়েছিলেন। একেবারেই খুব সহজ হতো কাজটা করতে, কিন্তু হাতে নাতে ধরতে কট রেড হ্যান্ডেড বলা যেত যাকে, মিস করলেন অপরচুনিটি। সব থেকে বড় মিস, হাত কামড়াচ্ছে পুলিশ। গতকাল রাতে কি হয়েছে এবার আপনাদের সামনে এবার গল্পটা বলা যাক। ইতিমধ্যে শুনেছেন মানস ভুঁইয়া তৃণমূলের সদস্যপদ ত্যাগ করে দিয়েছেন, তবে তিনি রাজনীতি ছাড়ছেন না এটাও বলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার সভাপতি, তিনি পর্যন্ত ছেড়ে দিয়েছেন, মানে তিনি মমতার সঙ্গ ত্যাগ করে দিয়ে ভূপেন্দ্র যাদবের সঙ্গে, শতাব্দী রায়ের সঙ্গে গিয়ে ভূপেন্দ্র যাদব বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করে কার্যত অমিত শাহের সঙ্গে দেখা করেও এবার বিজেপিতে নাম লেখানোর জন্য রাস্তা মসৃণ করার চেষ্টা করছেন। এবং তিনি গেছেন মানে বাই ওয়ান গেট টু টাইপের। এদিকে বিধায়ক তার পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়ের সিটটাও গেল, যে নয়না বন্দ্যোপাধ্যায়কে সহকারী লিডার বানিয়ে দিয়েছিলেন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, সেটিও গেল। এই সব বিষয় নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতকাল আলোচনা চলছিল, উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপরে লিপস্টিক দিদিমণি এবং কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে 2-4 জন 10 জন লোক বেঁচে গেছেন, তারা মিলিয়ে রাজনৈতিক নেতারা আলোচনা চলছিল। সেইখানে হঠাৎ করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই উত্তর কলকাতার সভাপতি নিয়ে কুণাল ঘোষের দীর্ঘদিন আপত্তি। কুণাল ঘোষ চেয়েছিলেন তাপস রায়ের মতো রাজনৈতিক নেতাদের উত্তর কলকাতায় রেখে দিতে। তাপস রায়ের সঙ্গে একেবারে রাজনৈতিক সংঘাত ছিল সুদীপ রায়ের, সেইখান থেকেই তাপস রায়ের কিন্তু বিজেপিতে চলে আসার কারণ। কুণাল ঘোষ অন্তত সেই দিনে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে তাপস রায়ের সঙ্গে ছিলেন। সেই কুণাল ঘোষকে আলটিমেটলি আজকের দিনে যখন দেখছেন যে
অমিত শাহের সঙ্গে দেখা করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাগলের তৃতীয় সন্তান ছাড়া আর কিছু মনে হচ্ছিল না নিজেকে হয়তো সম্ভবত, তখন কুণাল ঘোষকে উত্তর কলকাতার সভাপতি হিসাবে দায়িত্ব তুলে দিতে বাধ্য হন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই দায়িত্ব তুলে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ দাবি করতে থাকেন, শুধু এই দায়িত্ব দিলে তো হবে না, আমার পছন্দ মতো এরপর আমার যাদের লাগবে কাজ করার জন্য তাদেরকেও আমার সঙ্গে সঙ্গে সাপোর্টে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত মিটিংয়ে, তিনি বললেন আরে ওসব হবে পরে হবে। যেই এই কথা বলা একেবারেই আগুনে ঘৃতা হতো। সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ বলে ওঠেন, অভিষেক তুমি না লেবু পাতা কোচলে আর তেতো করার চেষ্টা করো না। একেবারেই ঝাঁঝিয়ে বলে ওঠেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাছোড়বান্দা বলেন, কুণাল তুমিও তো আজকে প্রেসে গিয়ে আমার আর সুমিত রায়ের বিরুদ্ধে কথা বলেছো, আমার বিরুদ্ধে কথা বলেছো, সুমিত রায়ের বিরুদ্ধে কথা বলেছো। কুণাল ঘোষ বলেছি সুমিত রায় আমাদের সংগঠনের কেউ নয়, আমি বলেছি সে কথা, কিন্তু আমি তোমার ঘরে রাতে 3টের সময় এরকম ভাবে পুলিশের হেনস্থা করা সেটার প্রতিবাদ করেছি, কিন্তু সুমিত রায় আমাদের কেউ না সেটা বলেছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তুমি কেন আমার আর সুমিত রায়ের সম্পর্কে তুমি প্রেসের আমার পারমিশন ছাড়া কথা বলতে শুরু করে দেবে, বলে একেবারে কার্যত হাতাহাতি হয়ে যাওয়ার উপক্রম। উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ কাউকে মানে না। আগে সেনাপতি, দুবেলা কথার আগে শব্দের আগে সেনাপতি বলতেন, শব্দের পরে সেনাপতি বলতেন কুণাল ঘোষ। আর এখন কোনো ব্যাপার না, একেবারে উচ্চই গ্রামে তার সঙ্গে ঝগড়া লেগে যায়। মাঠে নামেন সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় থামানোর চেষ্টা করেন দুইজনকে। তাতেও যখন কাজ না হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় 3 জনের মাথায় হাত রেখে বলেন ঠান্ডা ঠান্ডা কুল, এখন তো আমাদের চলছে, এই সময় মাথা গরম করলে চলবে না, বলে সবাইকে থামানোর চেষ্টা করেন। কিন্তু এই যে অগ্নিকুণ্ড যতই জল ঢালার কাজটা করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধিকি যে আগুন সবার মনে জ্বলছে এবং যে কোনো দিন বিস্ফোরণ হয়ে গিয়ে এই দলটার মধ্যে যে আর কিছুই থাকবে না, কেউ না জানেন ভালো করে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অন্তত জানেন। তাই আজকে উত্তর কলকাতার সভাপতি যাকে করে দেওয়া হলো, আগামী দিন সে যে বিরোধী দলে নাম লেখাবে না তার কোনো গ্যারেন্টি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইগো স্যাটিসফাই করতে গিয়ে ঠিক যেমন দুর্যোধনকে ঠিক যেমন ভাবে লাই দিতে গিয়ে তার বাবা অন্ধ ধৃতরাষ্ট্র কার্যত সিংহাসনে নিজের ছেলেকে বসাতে গিয়ে যোগ্য যুধিষ্ঠিরকে অমর্যাদা করেছিলেন এবং তার কারণে কৃষ্ণর পরামর্শ না মেনে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে, এবং তার ফলে নিজের 108টি সন্তান হারিয়ে ফেলেছিলেন। এরাও ঠিক তাই, এদের 108টি না তারও বেশি, এদের 78 জন বিধায়ক এবং 28 জন সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতির কুরুক্ষেত্রে প্রত্যেকটাকে হারিয়ে আর সম্ভবত 7-8 জন 10 জন সব মিলিয়ে বাকি রয়েছে। এই একটা করে তাদের সন্তানও এবার আস্তে আস্তে হারাবে। সব শেষে থাকবে তার দুর্যোধন। কুরুক্ষেত্রে যেমন দুর্যোধনের পরিণতি সব থেকে শেষ হয়, শেষ সন্তান হিসেবে মারা গিয়েছিল দুর্যোধন ভীমের সঙ্গে গদা যুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে একমাত্র সৈনিক যখন বেঁচে থাকবে, যখন তৃণমূলের আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আর কেউ থাকবে না, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাই দিতে গিয়ে শুধুমাত্র এই রাজ্যের ক্ষতি করেছেন এমনটা নয়, নিজের ভাইপোর পর্যন্ত ক্ষতি করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় দোষী সাব্যস্ত আপনারা কল্পনা করতে পারবেন না। কত বড় অপরাধ মানসিকতা মহিলা না হলে ক্ষমতায় এসেছেন 2011-তে এইরকম প্রবল মানুষের ভোট নিয়ে, আর 2013 থেকে তার মাথায় ওই কিভাবে দুর্নীতি করব, কিভাবে যারা জঙ্গি সম্প্রদায় যারা জঙ্গি কার্যকলাপে জড়িত এইরকম অভিযোগ রয়েছে, সেই জঙ্গি কার্যকলাপে অভিযুক্ত কিছু ব্যক্তিকে রাজ্যসভায় পাঠানোর কাজ করেছিলেন। অর্থাৎ এই যে বদবুদ্ধিটা তার প্রথম দিন থেকেই ছিল, আর তার পরিণতি, তার খেসারত কুরুক্ষেত্রের রাজনৈতিক যুদ্ধের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। তিনি কল্পনাও করতে পারছেন না কি কঠিন এবং গভীর রাত্রির তার জন্য অপেক্ষা করছে, যে রাত্রির কোনোদিন তার জীবনে আর শেষ হবে না। সেই দিনটি খুব শীঘ্রই শুরু হয়ে গেছে, তিনি এখনো চেষ্টা করছেন এই রাত্রিটাকে পেরিয়ে দিয়ে সকাল আনতে। তার রাজনৈতিক জীবনে সেটা কখনো হবে না। আপনাদের মতামত লিখে জানাবেন, আর যদি পছন্দ করেন সেটাও জানাবেন। এখনকার মতো এখানেই।